111 কেন আসলো? এই সমস্ত ঘটনাগুলো ঘটে আমাদের মানে এরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট কেন আসলো হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো প্রাতিষ্ঠানিকভাবে তার যে দায়িত্বটা পালন করার দরকার সেই জায়গাটায় ব্যর্থ হয়, ফলে অরাজনৈতিক শক্তিগুলো এখানে আসে। আবার অরাজনৈতিক শক্তিগুলো যখন আসে সেখান থেকে আবার যখন আমরা রাজনৈতিক শক্তিতে ট্রান্সফর্ম করতে যাই তখন এই টেনশনগুলো কাজ করে। এখন যে টেনশনটা দেখা যাচ্ছে বড় দল হিসেবে বিএনপির একটা টেনশন হচ্ছে যে ইলেকশন আদৌ হবে কি হবে না। লাইভে হয়তো বলে না, কিন্তু ব্যক্তিগত আলাপচারিতায় সবাই, আমি একেবারে ইসলামী দল থেকে শুরু করে সবার কাছে বলছি যে পলিটিক্যাল একটা আনসার্টেনিটি শুরু হয়েছে, আনসার্টেনিটি শুরু হয়েছে যে ব্যক্তিগত। আচ্ছা ঠিক আছে, প্রকাশ্যেই বলছি, কারণ বিএনপি প্রকাশ্যেই বলছে যে তারা একটা টেনশনে আছে, যে টেনশন আনসার্টেনিটি শুরু হয়েছে। হ্যাঁ, আনসার্টেনিটি তো একটা টেনশন তৈরি করছে, আমরা মোকাবেলা করতে হবে, আমরা টেনশনে আমরা মোকাবেলা করব আনসার্টেনিটি। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো টেনশন নাই, আপনারা মোকাবেলাই করবেন। আপনারা মোকাবেলাতে করে আসতেছেন এবং মোকাবেলাই করতে হবে, মোকাবেলা করেই তো যেতে হবে। বড় রাজনৈতিক দলগুলোকে তাই তো করতে হয়, অতীতেও তাই করেছেন, ভবিষ্যতেও তাই করবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে দেখে মনে হয় যে আমরা এসব রাজনৈতিক দলের শাসন বাংলাদেশে দেখিনি, আমরা সবার শাসন দেখেছি, সবার দোষগুণ আমাদের জনগণের সামনে আছে। এখানে একটা খুব মানে এই যে এনসিপি নিয়ে যে সমস্যাটা হচ্ছে, এটা দেখেন আমাদের এখানে একটা নতুন দল আসলে এবং এই দলটা কোনো ব্যক্তিকেন্দ্রিক দল না। আমাদের রাজনীতি আবর্তিত হয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানের চাইতে ব্যক্তির কাল্টের উপরে, পরিবারের কাল্টের উপরে। এইটা উপরে ভিত্তি করে আমাদের দুই প্রধান রাজনৈতিক দল দাঁড়িয়ে আছে এবং তাদের আদর্শ দাঁড়িয়ে আছে। তো সেখানে যখন একটা নতুন বহুমাত্রিক দল আসছে তারা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং তারা নানা রকম ভুল ত্রুটি করছে এবং তাদের বিরুদ্ধে অনেকে যে সায়ন্ত শাখার যে অভিযোগ তুলছে সেটাও খুব মানে খুবই গ্রহণযোগ্য অভিযোগ, যে আমরা তো আশা করেছিলাম যে এই ছাত্রদের কোনো দুর্নীতির কথা আমরা শুনবো না, কিন্তু এদের কাছে আমরা দুর্নীতির কথা শুনছি। আমরা অনেকের জীবনযাত্রা নিয়ে কথা তুলছি, আবার পাশাপাশি এটাও ঠিক, এই প্রশ্নটা ওঠাও খুব উচিত যে এই জীবনযাত্রা কিভাবে তারা চালাচ্ছে। একজন এসে মার্সিডিজ গাড়ি চালাচ্ছে, 7 দিনে যদি মার্সিডিজ গাড়ি চালায় তাহলে এই প্রশ্ন আমাদের উঠতে পারে ক্ষমতা আসলে কি হবে। আর এই যে 15 বছর 20 বছর যারা ক্ষমতার বাইরে ছিল তাদের জীবনযাপন যে চলছে, তাদের যে নানা রকম খরচপাতি চলছে, সেটাও কিন্তু প্রশ্ন আসবে। এবং আগামী ইলেকশনে আমি এটা মনে করি খুবই যৌক্তিক প্রশ্ন যে আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা কিভাবে হবে। ঠিক আছে, এটাও একটা ব্যাপার যে আমাদের এই যে ধরেন আজিজুল বারী হেলাল 15 বছর পালিয়ে আছেন, তাহলে এখন তার জীবনটা কিভাবে চলবে, কর্মীদের জীবনটা কিভাবে চলবে, এটা তো আমাদের একটা পলিটিক্যাল সেটেলমেন্টে আসতে হবে যে আমাদের রাজনৈতিক অর্থায়নটা কিভাবে হবে, একটা প্রসেসে আমরা বাইর করতে পারবো। প্রসেস যদি বাইর করতে না পারি তাহলে নানাজন নানা রকম চেষ্টা করবে, আমরা এই অভিযোগ তুলতেই থাকবো এবং ওনারা একজন করে অভিযোগ আসবে, একজন করে সাংগঠনিকভাবে তাকে বরখাস্ত করতে থাকবে। তো এইটা একটা প্রবলেমের মধ্যে আছে এবং এটা একটা তো রোগ, তাই না? আপনি রোগের উপশম নাম করে একটা করে ঘা হবে আর ঘা কাটবেন, এভাবে তো চলতে পারে না। তো এটা একটা জায়গা। তো আমি মনে করি যে এখন চ্যালেঞ্জটা আমাদের ইন্টারনাল আছে, আমি এক্সটার্নাল চ্যালেঞ্জকে অনেক বড় চ্যালেঞ্জ মনে করছি। এই যে ভারতের কথাটা, ভারত যেভাবে মানে আওয়ামী লীগকে আমরা বাদ দিয়ে দিয়েছি, যে আওয়ামী লীগ তার যে শক্তি, তার আওয়ামী লীগের যে অর্থের শক্তি, আওয়ামী লীগের যে প্রাতিষ্ঠানিক শক্তি, আন্তর্জাতিক শক্তি, সেটা দিয়ে যে সে তার ব্যাক করার বা তার সার্ভাইভালের একটা লড়াই চালাবে, সেটাকে আমাদের রাজনৈতিক দল যদি এই অনৈক্যের মধ্যে থাকে তাহলে আবার একটা ফেলিওর আসতে পারে।